নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। দেখুন, ধর্ষণ এবং সর্দি কাশি কি প্রায় এক জায়গায় চলে এলো? আর কত খবর আপনাদেরকে দেব বা আপনারাই আর কত খবর হজম করবেন? প্রশ্ন হচ্ছে আমরা নিরাপদ কিনা? গতকাল ভাইফোঁটা গিয়েছে। আজকে নির্দিষ্ট কারণে আমি কোনো ভিডিও প্রতিবেদন বানালাম না। একটি ফোনও, এটি ফোনের ইন্টারভিউ আপনারা শুনবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে নেব। বাই দ্য ওয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি, কাকদ্বীপে কালীমূর্তি ভেঙে দিয়ে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নারায়ণ হালদার। আমি এর বেশি আর কিছু বলছি না, আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি চলছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। পরপর ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা। গতকাল ভাইফোঁটা গিয়েছে, আমরা আমাদের বোনদেরকে, দিদিদেরকে শুভেচ্ছা জানিয়েছি, আশীর্বাদ করেছি, স্নেহ দিয়েছি। তারা আমাদের দীর্ঘায়ু কামনা করছেন। আমরা কি তাদের সত্যি নিরাপত্তা দিতে পারছি? রাষ্ট্র পারছে? এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আহ, জ্যোতি বসু, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কি সত্যি বানতলার ঘটনার পরে বারবার করে উল্লেখ করা হয়, তিনি বলেছিলেন এরকম তো কতই হয়। সত্যি কি বলেছিলেন? কি ঠিক ঘটেছিল? বললে তার নথি কি? কোথায় বলেছিলেন? কাকে বলেছিলেন? কিভাবে বলেছিলেন? তারপরে কি এই ঘটনার কোনো পুনরাবৃত্তি হয়েছিল? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহারের এসপি, তার সঙ্গে যে ঘটনা ঘটে, তিনি যে ঘটনা ঘটান, বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আপনারা ঠিক ভুল বিচার করবেন। আমার কয়েকটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখা রইল, আপনারা যারা এই কথোপকথন শুনছেন। কোচবিহারের এসপি, তিনি একজন সাধারণ ক্রুদ্ধ গৃহস্থের মতো তার বাড়ির সামনে বোমা ফাটানো বা শব্দবাজি ফাটানোর অভিযোগে তিনি কয়েকজনকে মেরেছেন বলে লাঠি হাতে অভিযোগ, পুলিশ ফোর্স মেরেছে। অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। অনেকের কাছে তিনি হিরো ওয়ারশিপড হচ্ছেন। নায়কের ভূমিকায় তাকে বিবেচনা করা হচ্ছে। ক্রুদ্ধ মানুষ যারা শব্দবাজি দাপটে কাহিল, তারা সেই কাজই করছেন। আমার প্রশ্ন হচ্ছে, সারা জেলায় যখন সেই ঘটনা ঘটলো তখন তাকে এই ভূমিকায় দেখা গেল না কেন? দ্যুতিমান ভট্টাচার্যকে, এসপি দ্যুতিমান ভট্টাচার্য, এবং তাকে, তার বাসভবন যদি রক্ষিত সুরক্ষিত না হয়, তাহলে আমরা কোথায়? এসপির বাসভবনের সামনে যদি দুষ্কৃতীরা বা সাধারণ মানুষ যারা শব্দবাজি নিয়ম বহির্ভূতভাবে ফাটাচ্ছেন, তারা যদি এসপির বাসভবনকেও ভয় না পান যে এখানে আমি ফাটাবো না, এটা এসপির বাসভবন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের কি হাল? শব্দবাজি, আমাদের কাছে বহু অভিযোগ উঠে এসেছে। অনেকে প্রাণ হারিয়েছেন বক্সের প্রতিবাদ করার জন্য, শব্দ, প্রাণ হারিয়েছেন। এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং প্রত্যেক দিনের মধ্যে কিছুটা সময় আপনাদের কাছে চেয়ে নেবো। অনুরোধ থাকবে সম্পূর্ণ প্রতিবেদনটি শোনার, এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, অনুরোধ করব যদি প্রতিবেদন ভালো লাগে লাইক করবেন, ছড়িয়ে দেবেন বন্ধুদের মধ্যে, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। স্যার, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে এবার চর্বিত চর্বণ মনে হবে, এবং সত্যি কথা বলতে কি, ধর্ষণ বা নারী নির্যাতন সত্যি প্রায় সর্দি কাশির মতো স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েই গেল আমাদের রাজ্যে। আর কত কথা বলবো। প্রথম কথা একদম বলছি স্যার, এসএসকেএম নিয়ে। গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ এবং শহরেরও, মানে সরকারি চিকিৎসার প্রাণকেন্দ্রে একটি নাবালিকাকে যদি শৌচাগারে গিয়ে যৌন নির্যাতনের শিকার হতে হয়, একদম এসএসকেএম এর প্রাণ কেন্দ্রে, তাহলে কি অবস্থায় আছি আমরা স্যার? দেখুন, এসএসকেএম হাসপাতাল গোটা ভারতবর্ষের সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্মানজনক জায়গায় ছিল। অন্তর্পক্ষে বামফ্রন্টের 34 বছর আমলে এই সম্মানটা অর্জন করেছে, সেটা আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল। এইমসে যখন গিয়েছিলাম তখন ডাক্তাররা বারে বারে বলছেন এসএসকেএম আইপিজিএমআর, সেটা তো খুব ভালো। খুব ভালো, নিশ্চয়ই ভালো। সেটাকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একেবারে নর্দমার জায়গায় নামিয়ে এনেছেন। এখন এসএসকেএম এর ভেতরে প্রাইভেট পুঁজির অনুপ্রবেশ তিনি ঢুকিয়ে দিয়েছেন। সবই প্রাইভেট, সিকিউরিটি গার্ড প্রাইভেট, ওখানে উদ্যান ওয়ার্ড তৈরি করা হয়েছে, সেটাও প্রাইভেট, টাকা পয়সা দিয়ে থাকতে হবে। সরকারের যে প্রাথমিক দায়িত্ব জনসেবা করা, জনস্বাস্থ্য দেখা, সেটাকে তিনি ক্রমশ ব্যক্তি মালিকানার হাতে ছেড়ে দিয়েছেন। আর ব্যক্তি মালিকানার হাতে ছেড়ে দিলে পরেই স্বভাবতই প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়। আজকে এসএসকেএম গোটা ভারতবর্ষে আলোচিত হচ্ছে যে এসএসকেএম এ একজন চিকিৎসা প্রার্থী
ব্যক্তি ধর্ষিতা হয়েছেন বা লাঞ্ছিতা হয়েছেন, যাই বলুন। হুম এ ধরনের ঘটনা তো ইতিপূর্বে কখনো ঘটেনি। বাম আমলে এসএসকেএমে মদন মিত্রেরও একটা প্রচন্ড প্রভাব ছিল, তিনি কর্মচারীদের সংগঠন করতেন, তাকে কেউ বাধা দেয়নি, লাঠি মেরে তাড়ায়নি। হুম তখনও কিন্তু এই ধরনের অভিযোগ আসেনি। এই অভিযোগগুলো যে আসছে, এবং যা অভিযোগ শুধু নয়, বাস্তব ঘটনা, এই প্রত্যেকটা ঘটনায় আপনাকে কিন্তু ধারাবাহিক পারম্পর্য আছে, এটাকে বিশ্লেষণ করতে হবে। আজকে যখন অপরাধীরা জেনে গিয়েছেন যে সরকারি হাসপাতালের ভেতরে 4 তলায় উঠে একজনকে ধর্ষণ করে খুন করা যায়, আরজি হুম করে যা ঘটেছে, হুম এবং সেই ঘটনা মুখ্যমন্ত্রী রাত জেগে না ঘুমিয়ে মনিটর করেন, তখন বার্তাটা স্পষ্ট। এবং সেই স্পষ্ট বার্তারই প্রতিফলন ঘটছে যে বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল বা সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ বা নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেই চলেছে। আমি আবারও বলি, এর পেছনে মূল জায়গায় যেতে হবে যে আমরা প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে কোন অপদার্থ একটি রাজনৈতিক গোষ্ঠীকে বা একটি সমাজ বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়েছে, এটা আমাদেরই মূল্যায়ন করতে হবে। স্যার, একদম খুব থরলি আপনি বললেন, মানে নিরাপত্তার কারণ, নিরাপত্তায় এই ফাঁকির কারণ কি, সবটাই আপনি বললেন। কিন্তু স্যার, আমি এসএসকেএম থেকে একদম বীরভূমে চলে যাব। সেখানে একজন হুম। স্টাফ নার্সকে, তারই সহযোগী, তারই একজন সহকর্মী, তিনি অভিযোগ করছেন যে ধর্ষণ করে হত্যা করার পরিকল্পনা ছিল। রাজীব কাহার নামক একজন অভিযুক্ত ব্যক্তি, তিনি নার্সকে ওষুধ চেয়েছেন নার্সের কাছে, নার্স দিতে রাজি না হওয়াতে উইদাউট প্রেসক্রিপশন পাথর মেরেছেন, মাথায় 22টা স্টিচ। কি বলবেন ঘটবেই স্যার? তো এই ঘটনাগুলো তো প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি গ্রন্থিবদ্ধ করেন, মানে পরিভাষায় বলা হয় যে জয়েন দি ডটেড লাইন্স, হুম হুম তাহলে আপনি উৎসটা পেয়ে যাবেন। সেই উৎসটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সরকারি প্রশাসনে যারা আছেন তারা এই সমস্ত অপকর্ম এবং দুর্নীতির পৃষ্ঠপোষক। সেই জন্য এই সমস্ত ঘটনা ঘটে, এবং সকলেই জানেন যারা ঘটাচ্ছেন যে আমাদের কিচ্ছু হবে না, আমার যে ধরা পড়ে যায় নিয়ে যাবেন, তার পরের দিনই সরকারি উকিলে দাঁড়িয়ে আমার বেলের পক্ষে সওয়াল করে দেবেন, তাই জামিন নিয়ে বেরিয়ে আসবেন, তারপরে আর ধমক চমক দেবেন যারা অভিযোগ করেছিলেন তাদের, যে এবার দেখে নেব। রাজ্যে আইন শৃঙ্খলা, আইনের শাসন, নৈতিক শাসন বলে কিছু নেই, এইটা আমাদের পরিষ্কার উপলব্ধিতে আনতে হবে। স্যার, এই একই ব্যাপার উলুবেরিয়ার ব্যাপারেও আর নতুন করে কি একই প্রতিক্রিয়া ঘটনা, নেব? একই কথা। একই ঘটনা, মানে প্রত্যেকটা ঘটনা। হ্যাঁ, বলুন। আমার স্যার একটা জিজ্ঞাসা হচ্ছে এই জায়গায় স্যার, যে এটা কি তাহলে দেখুন, এটা তো নিশ্চয়ই আপনি অভিযোগ করবেন না, বা এটা আমার প্রশ্ন মারাতেও থাকাটা বাঞ্ছিত নয়, যে ধর্ষণ প্রথম তৃণমূল আমলেই হচ্ছে। ধর্ষণ এর আগেও হয়েছে, এমনকি মহাভারতেও তো দ্রৌপদীকে লাঞ্ছনার অভিযোগ পাওয়া, সেটা লিপিবদ্ধ হয়েছে। আমি সেই জায়গায় যাচ্ছি না, এ তো চিরাচরিত একটা ব্যাপার। কিন্তু যেটা সরকারের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেই জায়গায় কি কোনো খামতি থেকে যাচ্ছে? ধর্ষকরা কি কোথাও গিয়ে প্রশ্রয়ের একটা অনুভূতি পাচ্ছেন? দেখুন, আপনি যে কথা বললেন খুব সঙ্গত কারণে বলেছেন, আমাদের মহাভারতেও ধর্ষণ হয়েছে এবং ধর্ষণটাকে সবাই উপভোগ করেছেন। হুম হুম দ্রৌপদীর সহচর যারা পঞ্চপাণ্ডব বড় বড় বীর তারাও করেছেন, যারা তথাকথিত গুণীজন তারাও করেছেন। শাসকের ক্ষমতার কাছে সকলেই মাথা নত করে বসেছিলেন, হুম হুম তখন দুর্যোধন হচ্ছেন শাসন ক্ষমতায় তার প্রাধান্য। সেক্ষেত্রে নারী লাঞ্ছনা এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের বিভিন্ন পুরাণে আছে। আমি জানি আমার এই কথা শোনার পর বিজেপি, আরএসএস, তৃণমূল এরা ল্যাজ গুটিয়ে আমাকে তাড়া করবেন, কিন্তু এটা ঘটনা। হুম হুম যার ফলে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। একদম। মানে তার আহ, পুরুষোত্তম যিনি স্বামী বলে দাবি করছেন, তিনি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারেননি যে আমার স্ত্রীকে কেন অগ্নি পরীক্ষা দিতে হবে। যাই হোক, সেসব বিতর্কের ব্যাপার, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এগুলো ঘটনা, এই ঘটনাগুলোকে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা তো সেই যুগে নেই, আমরা তো অনেক পথ পেরিয়ে এসেছি। আমরা তো ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে একটা সংবিধান পেয়েছি। সেই সংবিধানে যে অধিকারগুলো দেওয়া আছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে মানুষের মর্যাদা, ডিগনিটি অফ এ পার্সন। হুম হুম একজন মহিলারও একটা তার মানবিক মর্যাদা আছে, সেই মর্যাদা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের।
সেই দায়িত্ব পালনে রাষ্ট্র ব্যর্থ হচ্ছেন, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে ধরুন ধর্ষণকে আগে হয়নি, ওদের কথায় কথায় বললে ওরা ওই 34 বছরে কি আপনার অনিতা দেওয়ান, অমিতা দেওয়ান, কি জায়গাটার নাম ভুলে যাই বারে বারে, বানতলা। বানতলা, বানতলা নিশ্চয়ই বানতলা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়, বানতলা হয়েছে একটা উন্মুক্ত প্রান্তরে। কিন্তু সেটা ক্রমশ ক্রমশ যদি সরকারি হাসপাতালে, আইন কলেজে, তৃণমূলের দপ্তরে, বিজেপির দপ্তরে ধর্ষণটা পৌঁছে যায়, তাহলে তারা ধর্ষণটাকে একেবারেই সর্দি কাশির থেকেও স্বাভাবিক পর্যায়ে নিয়ে গিয়েছেন, এবং প্রশাসনও তার সঙ্গে তাল মিলিয়েছেন। এইখানেই ব্যর্থতা, সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত একটি প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা বা চূড়ান্ত সহনশীলতা ধর্ষকদের প্রতি, তারই পরিণতিতে আজকে এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে। একটা ঘটনা ঘটার পর থমকে যায়নি, বরং তারা উৎসাহিত হয়েছে, প্রাণিত হয়েছে। এটাই আজকে জনগণকে ভাবতে হবে। স্যার, আপনাকে আমার একটা প্রশ্ন এই প্রসঙ্গে করতেই হবে, এবং এটা ঐতিহাসিকভাবেই আমি করব স্যার। প্রশ্নটার ঐতিহাসিক গুরুত্ব থাকবে। বানতলার ঘটনার পরে যারা অভিযুক্ত তারা শাস্তি পেয়েছেন, তারা আহ, একদম সংবিধান মোতাবেক তাদের যে শাস্তি, সেই শাস্তি তারা এখনো অনেকে জেল খাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, তিনি কি তখন সত্যিই বলেছিলেন যে এরকম কি কতই হয়? আপনি উত্তর দেবেন স্যার, প্লিজ। এটা একটা বিকৃত তথ্য। আমি আবারও বলি যে তখন প্রিন্ট মিডিয়া যা একচেটিয়া আধিপত্য ছিল ভারতবর্ষের দক্ষিণপন্থী কর্পোরেট হাউসের কাছে, হুম, তারা যা বলেছেন তার পাল্টা কেউ বলার সুযোগ পায়নি, বলার সুযোগ ছিল না। হুম, হুম, এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে মানুষ পাল্টা কথাটা বলছেন, সত্যটাও সামনে আসছে। হুম, হুম। জ্যোতিবাবু মোটেই এ কথা বলেননি। জ্যোতিবাবু যেটা বলেছেন সেটা হচ্ছে যে এরকম ঘটনা ঘটে যায় তা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা দিয়েই সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার হয় না, সেটাকেই ওরা বিকৃত করে বলেছেন। যেমন সাইবাড়ি নিয়ে অনেক বিকৃত গপ্প আপনারা শোনেন, হ্যাঁ স্যার, যেমন আমার ইন্টারভিউ নির্যাতন আছে নিয়ে আপনাকে অনেক করা। হ্যাঁ, অনেক বিকৃত গপ্প শোনা হয়। প্রিন্ট মিডিয়া ছাপিয়ে দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ ঘরে পৌঁছে গেছে, তারা তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে নিজেকে প্রশ্ন করেননি যে এটা হলে পরে তার পাল্টা যুক্তি কি হতে পারে। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি ধরেও নিই যে জ্যোতিবাবু যদি বলেও থাকেন তো সে নিন্দনীয়, তো সেই নিন্দনীয় কাজটা কি আমি কি আমার কাছে আদর্শ করব? আমার কাছে এটাই প্রশ্ন। আমরা তো এগোচ্ছি, আমরা তো পেছোচ্ছি না। আমরা তো 21 শতাব্দীতে এসেছি, আমরা তো 14দশ শতাব্দীতে পড়ে নেই। এই বোধটা রাখতে হবে। এবং স্যার, আপনি তো আপনার থেকে ভালো এই কথা কে বলবেন, মানে একের পর এক ঘটনা, আপনি যেভাবে আপনার আহ, ঘর ভর্তি আপনার নথি, আপনার মাথায় সর্বক্ষণ কেস, আপনি একজন সব সময় সংবিধান নিয়ে, আইন নিয়ে চর্চা করা মানুষ। আপনার কাছে কি এরকম কোনো নথি আছে যে বানতলার ঘটনার পরে আবার প্রাতিষ্ঠানিকভাবে এই ঘটনার পুনরাবৃত্তি 1977 সাল থেকে 2011 সালের মধ্যে কোনো সরকারি চিকিৎসা ক্ষেত্রে, সরকারি বিদ্যালয়, কোনো সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল? পুনরাবৃত্তি কেন বলবো, বানতলাও তো কোনো সরকারি কোন প্রতিষ্ঠানে হয়নি। ঠিক তাই। আমি বলছি আগে ধর্ষণ হতো অন্ধকার জায়গায়, ঘুপচিতে লুকিয়ে চুরিয়ে ধর্ষণ হতো, যা ধর্ষণ করতেন তারা পালিয়ে যেতেন, তারা ভাবতেন আমাদের কেউ ধরতে পারবে না। 2011 পরবর্তীকালে ধর্ষণটা প্রাতিষ্ঠানিক মর্যাদা পেয়েছে। হোটেলে হচ্ছে, সরকারি হাসপাতালে হচ্ছে, সরকারি কলেজে হচ্ছে, সরকারি দলীয় পার্টি অফিসে হচ্ছে। এই উত্তরণ হয়েছে, আমরা পিছিয়ে গেলাম না। মানে আমরা 2011 পরবর্তী সময় থেকে ধর্ষণটাকে স্বাভাবিক দর্শনে পরিণত করলাম। আমি বলি ধর্ষণের একটা দর্শন আছে, হুম। সেই দর্শনটাকে আমরা কার্যকর করলাম পশ্চিমবঙ্গের বুকে। এর সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা হয় না। আমি আবারও বলি, কোনো খারাপ ঘটনা ঘটে থাকলে তাকে যদি কেউ নিরিখের মাপযোগ্য করেন, তাহলে বুঝতে হবে তিনি 14দশ শতাব্দীতে ফিরে যাচ্ছেন, কেন আমরা অনেক এগিয়ে এসেছি। এই এগিয়ে সভ্যতার ক্রমবিকাশের ধারাটাকে অস্বীকার করাটাও হচ্ছে আরেক ধরনের অপরাধ। স্যার, আরেকটি বিষয় আপনার মতামত আমাকে নিতেই হবে, আমি কথোপকথন আর দীর্ঘ করব না। দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহারের এসপি, তার বিরুদ্ধে অভিযোগ তিনি লাঠি হাতে মারধর করেছেন। কিছু ফুটেজ আছে, তাকে সরাসরি দেখা যায়নি, কিন্তু মারধর করা হচ্ছে এরকম ফুটেজ অবশ্যই রয়েছে। তার অভিযোগ রাত 1টা পর্যন্ত তার স্ত্রীও বিলম্বিত হয়েছেন তার বাসস্থানের ভেতরে। সবটাই আপনি জানেন, দর্শকও জানেন, আমি আর বলছি না নতুন করে। আমার বক্তব্য হচ্ছে তাকে অপসারণ করা হলো, কিন্তু যদি পুলিশ আধিকারিকের এইভাবে নাগরিককে মারা বা
তার গায়ে হাত তোলা অপরাধ হয়ে থাকে, তাহলে উত্তর দিনাজপুরে সেই পুলিশ অফিসার যিনি আপনার জেরার মুখেও দাঁড়াবেন সম্ভবত, রাজ্যবাসী তাকিয়ে আছে, সেক্ষেত্রে অপসারণ করা হলো না। শব্দবাজির দাপটের কথা তো আপনি স্যার আগেও বলেছেন, আমরা প্রত্যেকেই জানি মানুষ কাহিল। সরকারের দৃষ্টিভঙ্গি কি স্যার? দেখুন, আমি যদি সরকারে থাকতাম না, আমি ওই এসপিকে বরখাস্ত করে দিতাম। আচ্ছা। তাকে তাকে ট্রান্সফার করে তাকে মর্যাদা বৃদ্ধির সুযোগ দেওয়া হলো। আচ্ছা। আমার কথা হচ্ছে, এসপির দায়িত্ব তো সামগ্রিকভাবে গোটা জেলাতেই যেন এরকম শব্দবাজি না হয়, মানুষের একদমই। বিরক্তি না উৎপাদন হয়। তিনি সে কাজে ব্যর্থ হয়েছেন। সে কাজে ব্যর্থ হয়ে যখন তার ব্যক্তিগত স্তরে তিনি মনে করছেন তিনি বিরক্ত হচ্ছেন, তখন তিনি লাঠি হাতে বেরিয়ে মানুষকে মারলেন। হুম হুম। এই অধিকার তাকে কে দিয়েছে? ঠিক। পুলিশের দায়িত্ব হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া। যদি কেউ অপরাধ করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। তাকে এই অধিকার কে দিয়েছে? যদি রাজ্যে একটি সৎ প্রশাসনিক মুখ্যমন্ত্রী থাকতেন, পুলিশ মন্ত্রী থাকতেন, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করতেন। আমি হলে তাই করতাম। তার মধ্যে দিয়ে একটা বার্তা যেত যে পুলিশ তোমার দায়িত্ব, তুমি সরকারি কর্মচারী, জনগণের পয়সায় তুমি লালিত পালিত হচ্ছে, তোমার দায় হচ্ছে আইনকে কার্যকর করা, আইনকে নিজের হাতে তুলে নেওয়া নয়। সেদিক থেকে ওরা বরং এই এসপিকে খানিকটা সুরক্ষা দিয়ে দিলেন, জনগণের ক্রোধের হাত থেকে বাঁচাবার জন্য এরকম একটা ট্রান্সফার করলেন। আগামী দিনে তাকে হয়তো আরো উচ্চ পদে নিয়ে আসবেন। এক্স্যাক্টলি স্যার, আমার ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন। স্রোত কিন্তু এসপির দিকে সহানুভূতির হাওয়া, যারা আক্রান্ত মানুষ, মানে শব্দবাজির দাপটে যারা আক্রান্ত তাদের দিকে বইছে। আমি প্রশ্নটা অন্য জায়গায় তুলে আনতে চাইছি স্যার। আমার প্রশ্নটা হচ্ছে, একজন এসপির নিজের বাসস্থানে, নিজের বাসভবনের যদি সুরক্ষা না থাকে, মানে যারা শব্দবাজি ফাটাচ্ছেন তারা যে দল, যে ধর্ম, যে বর্ণ, যে লিঙ্গ, তারা প্রত্যেকে অপরাধী বলে আমি মনে করি। এইভাবে শব্দবাজি ফাটানো সামাজিক অপরাধ। তারা এসপির বাসভবনকেও ছাড় দিচ্ছেন না, মানে, এবং সেক্ষেত্রে এসপিকে একজন আহ, ক্রুদ্ধ ফ্রাস্ট্রেটেড গৃহস্থের মতো আচরণ করতে হচ্ছে, লাঠি হাতে তার স্ত্রী নিরাপত্তার জন্য তাকে বেরোতে হচ্ছে। বাকি জেলার কি হলো? সর্বত্র তিনি এই অ্যাকশন কেন দেখালেন না? না, আরো বড় কথা, কি করে থানায় কালী পুজো হয়? এসপিরা কি করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী, তিনি কি ভূমিকা নিয়েছেন? আমার সামনে প্রশ্ন করছিলেন, আমি জানতাম না যে পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় কালী পুজো হচ্ছে। অবশ্যই। তো সেটা কি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি কি তাদের জন্য তার বাড়িতে বসে কড়ায় ভোজ ভাজছিলেন, যারা যারা থানায় পুজো করছে তাদের আমি খাওয়াবো? নীতি নৈতিকতা সাংবাদিকতার সাথে সবচেয়ে উপর থেকে তো কার্যকর হবে। সুতরাং আপনাকে দেখতে হবে সামগ্রিকভাবে। আমি আরএসএস এর কার্যসূচি মেনে ধর্মকে লালন পালন করব, থানার মধ্যে আমি পুজো করতে দেব, এবং সেই পুজোর অনুষঙ্গ হিসেবে এই দেশের ভিন্ন রাজ্যের এক মুখ্যমন্ত্রী তিনি কোর্টে গিয়েছিলেন যে বাজি ফাটাতে দিতে হবে। তারপর নিজে তিনি নিজের সুরক্ষার জন্য সরকারি খরচে যা দেখলাম 13টা না 14টা এয়ার পিউরিফায়ার লাগিয়ে ঘরে বসে আছেন। এই ধরনের নক্কারজনক অনৈতিক কাজ যারা করেন তাদের বিরুদ্ধে জনগণের ক্রোধটাকে ক্রমশ ক্রমশ আমাদের সংঘবদ্ধ করতে হবে। তাই আমি বলছি যে কুচবিহারের এসপিকে এই রাজ্য সরকার বাঁচিয়ে দিয়েছেন, তার কারণ রাজ্য সরকার চান মনে প্রাণে যে এই সব ঘটে যাক। তার মানে পুলিশও তো জনগণের ক্রোধের হাত থেকে নিরাপদ নন? কে নন তো কি করে নিরাপদ হবেন? পুলিশ যদি বেআইনি কাজকে লালন পালন করেন, প্রশ্রয় দেন, মানুষ কি মেনে নেবে নাকি? মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, বেশি দিন রাখা যায় না। তুমি যদি বলো যে পুজো, কালী পুজোয় আমি বাজি ফাটাতে পারবো, এটা আমার সনাতনী অধিকার, তাহলে তুমি সে পুলিশ এসপি হও আর তুমি যাই হও, তাতে কি আছে যায়? এবং পুলিশ এসপি হিসেবে তুমি যদি সামগ্রিকভাবে জেলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার কানে বাজি লেগেছে বলেই তুমি পেটাবে। তাহলে যে মানুষটা অসুস্থ, বাজির আঘাতে যার দম বন্ধ হয়ে আসছে, সেখানে তুমি কি ভূমিকা নিয়েছো? স্যার, আমার একেবারে বিষয় শেষ শেষ প্রশ্ন স্যার। মানে এ রাজ্যের ইতিহাস যখন লেখা হবে, সেখানে সারদা কেলেঙ্কারির নাম যেমন আহ, একদম কালো অক্ষরে লেখা থাকবে, তেমনি সোনালী অক্ষরে লেখা থাকবে আপনার তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার নাম। আহ, এই প্রসঙ্গে আসানসোলে আপনি নিশ্চয়ই জানেন স্যার, 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা। আমি তার এই মুহূর্তে তার নাম অবশ্যই করব না, অবশ্যই
তদন্ত করে তার নাম সামনে উঠে আসবে। সংখ্যালঘু সেলের নেতার ছেলের নাম 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা দ্বিগুণ করে দেওয়া, আবার সেই এক ছক আরো মডিফাইড রূপে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই অভিযোগ তো ভুরি ভুরি আসে, কিন্তু এক্ষেত্রে প্রতারককে এর আগে দেখা গিয়েছে কলার ধরে ঘুরতে দুজন মাত্র স্কেপগোট হয়ে তারা জেলে আছেন। বেশ কয়েকজন ঢুকেছিলেন, তারা এখন মুখপাত্র হয়েছেন যদিও কেউ, বাকিরা কেউ মারা গিয়েছেন, বাকিরা কলার ধরে ঘুরছেন। কিন্তু এক্ষেত্রে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। মানে তৃণমূলের হাত থেকে কি আস্তে আস্তে ক্ষমতার রাশটা বেরিয়ে যাচ্ছে বলে আপনি মনে করছেন স্যার? দেখুন, আমি আবার বারবার বলেছি, আবারও বলি, তুমি মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখতে পারো না, কিছুদিন পারো। এবং তোমার ভাঁওতাবাজির যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, এটা ভারতবর্ষের মানুষ যেমন মোদী সম্পর্কে পরিষ্কার হচ্ছে না, এই রাজ্যের মানুষ মমতা সম্পর্কে পরিষ্কার হচ্ছে। তাই আজকে তাদের ক্ষমা চাইতে হচ্ছে। ক্ষমা চাও কি? এতে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। কত মানুষের সর্বনাশ তুমি করেছো, এবং করেছো দলীয় ক্ষমতা প্রয়োগ করে। সেই দলের মুখ্যমন্ত্রী, তিনি কি কানে হাত দিয়ে ক্ষমা চাইবেন? তা নয়, তার কারণ তিনি বরং এটাকে প্রশ্রয় দিয়েছেন, কারণ চিটফান্ডের টাকায় তিনি সমৃদ্ধ হয়েছেন। এই চিটফান্ড তার কর্মীরা করছেন, তাদের কর্মীরা এলাকা এলাকায় সেই টাকা দিয়ে তৃণমূলকে সমৃদ্ধ করছেন, গুন্ডা বাহিনী পুষছেন, যে মানুষ প্রতিবাদ করছেন তার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন টাকা পয়সা দিয়ে। এই সামগ্রিক পরিকল্পনাটাই হচ্ছে গোটা সমাজটাকে কলুষিত করে ধ্বংস করা। সেই ধ্বংসাত্মক প্রক্রিয়ায় যে রাজ্য দল এবং রাজ্য সরকার যুক্ত, তাদের বিরুদ্ধে মানুষের চেতনা বাড়তে বাধ্য এবং বাড়ছেও। অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য স্যার। নমস্কার।